আজকের খুনি শুধুমাত্র খুন করেই ক্ষান্ত হয়নি, সে খুন করার পর একটা পথ কুকুরকেও মারে। সে কি একটা সাইকো ছিল, নাকি এই পথ কুকুরকে মারার পিছনে তার স্পেশাল কোনো একটা কারণ ছিল? সে খুন করে সে গাড়িতে সেই বডিটা রাখে। 24 ঘন্টা একটা বড় শহরের মধ্যে একাধিক চক্কর মারে। তারপরে ভিকটিমের বাড়ির সামনে নিয়েই সেই গাড়িটা রাখে। পুলিশ সেই গাড়ির সামনে থেকে ঘুরে বেড়াচ্ছে, তদন্ত করে বেড়াচ্ছে, কিন্তু পুলিশ কোনাক্ষরেও বুঝতে পারেনি যে এই গাড়ির মধ্যেই সে আছে যাকে তারা খুঁজে বেড়াচ্ছে। 40 দিন লেগেছিল পুলিশের এই তদন্তটাকে সলভ করতে। এবং যখন তদন্ত চলছে পুরোদমে, ঠিক সেই সময় খুনি সেই বডিটা একটা জায়গা থেকে আর একটা জায়গায় ট্রান্সফার করছে। সেখানেও পুলিশ বুঝতে পারেনি, কিন্তু পুলিশ বুঝতে পারে যেখানে পুলিশকে ঘোরানোর চেষ্টা করা হয়েছিল। পুলিশের কাছে একটা ফোন আসে এবং সেই ফোনটাই পুলিশের জ্যাকপট হিসেবে প্রমাণিত হয়। আজকের ঘটনা হচ্ছে পুনের 2017 সালের জানুয়ারি মাসের 5 তারিখে। অশ্বিনী সে বাড়ি থেকে বেরোয় একটা কাজের জন্য। বাড়ি থেকে তার খুব একটা বেরোনো নর্মাল ছিল না। তার উপর অনেক রোকটোক লাগানো হয়েছিল। কেন তাকে রোকটোক লাগানো হয়েছিল? বিকজ সে কয়েক মাস আগে তার এক প্রেমিকের সাথে পালিয়ে গেছিল, সে বিয়েও করে নিয়েছিল। কিন্তু কোথাও না কোথাও অশ্বিনীর মনে হয়েছিল যে এই বিয়েটা আমি যেটা করেছি সেটা একদমই ভুল ছিল, এটা আমার করা উচিত হয়নি। এই কারণে সে ইন রিটার্ন ব্যাকও করে। তার প্রেমিক তাকে মাঝে মাঝেই বিরক্ত করে। তো এই ক্ষেত্রে বাড়ির লোকজন তার উপর একটা বাউন্ডারি ক্রিয়েট করে দিয়েছে, কিন্তু অশ্বিনী সেই বাউন্ডারিটা মেনেই চলছিল। তো এই ক্ষেত্রে জানুয়ারি 5 সে বাড়ি থেকে পারমিশন নিয়েই বেরোয় যে সে একটু শপিং করতে যাচ্ছে। কিন্তু এই শপিং করতে গেলে সাধারণত 1 ঘন্টা 2 ঘন্টা সে বাইরে থাকে, আর বেশিরভাগ সময় সে তার দিদির সাথে থাকে। কিন্তু সেদিন তার দিদি কোনো একটা কারণবশত যায়নি। তো সে শপিং করে সন্ধ্যেবেলা 7টা কি 8টার মধ্যে ফেরত চলে আসার কথা। কিন্তু সেই দিন জানুয়ারি 5 ঘটনাটা নর্মাল আর 5টা দিনের মতন ঘটেনি। সেদিন অশ্বিনী আর বাড়িতে ফেরত আসেনি, এবং বাড়িতে ফেরত না আসাতে তার দিদি তার হাজব্যান্ডকে ফোন করে। তার হাজব্যান্ড বাড়িতে আসে, সবাই মিলে আশেপাশে আত্মীয়র বাড়িতে খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও এই অশ্বিনীর কোনো নামগন্ধ নেই। তারা সোজা পুলিশ স্টেশনে চলে যায় এবং পুলিশ স্টেশনে গিয়ে পুরো ব্যাপারটা বললে পুলিশ বলে যে 24 ঘন্টা না হলে আমরা সেইভাবে কিছু ইনভেস্টিগেশন শুরু করতে পারবো না। তার আগে আপনারা একটা ফটো, অ্যাড্রেস, কোথায় গেছিল, কার সাথে কথা বলতো, এই টোটাল ব্যাপারটা বলুন। ফ্যামিলি পুরো ব্যাপারটা বলে এবং জানুয়ারির 6 তারিখ থেকে পুরোদমে তদন্ত শুরু হয়। কিন্তু তদন্ত শুরুতেই তারা বুঝতে পারে অশ্বিনী এক নিজে থেকে পালিয়েছে, নয়তো তাকে কেউ কিডন্যাপ করেছে। এবার যখন পুরো ফ্যামিলির কাছে জিজ্ঞাসা করা হয় যে অশ্বিনী কোথায় যেতে পারে, আপনাদের কি কোনো সন্দেহের জায়গা আছে, তার কি কোনো প্রেমিক আছে, প্রথমে তার দিদি একটু ইতস্তত ভাব করছিল, কিন্তু পরবর্তী সময় তার দিদি বলে দেয় যে হ্যাঁ, আমার বোন প্রায় বছরখানেক আগে একটা ছেলের সাথে পালিয়ে গেছিল, 1-2 মাস সংসার করে তারপর সে ফেরত চলে আসে। তো সেই ক্ষেত্রে তাকে আমরা বাড়ি থেকে খুব একটা বেরোতে দিতাম না। এবার কার সাথে পালিয়ে গেছিল এই ব্যাপারটা নিয়ে যখন পুলিশ তার দিদিকে জিজ্ঞাসা করে, তার দিদি হকচকিয়ে যায়। কেন হকচকিয়ে যায়? আর বোনের যে প্রেমিক ছিল সেই ব্যাপারে তার বোন কোনো দিনও বলেনি, শুধুমাত্র বলেছিল একটা সিক্রেট বয়ফ্রেন্ড। এবার পুলিশের এইটুকু শুনেই দুজন মানুষের উপর সন্দেহ চলে যায়। এক তো তার দিদি, আর হচ্ছে সিক্রেট প্রেমিক, যে বাড়িতে একটা মেয়ে প্রেম করছে, সে পালিয়ে গেছিল পর্যন্ত, তারপরেও তার প্রেমিকের নাম জানবে না, এটা কেমন ব্যাপার? পুলিশ এবার অশ্বিনীর কল ডিটেল রেকর্ডটা চেক করতে থাকে এবং সেই কল ডিটেল রেকর্ড চেক করতে গিয়ে তারা 6 মাস ব্যাকে যায় এবং সেইখানে গিয়ে কয়েকটা কল র্যান্ডমলি দেখতে পায়। আস্তে আস্তে প্রত্যেকের বাড়ি গিয়ে পুলিশ যখন এক এক করে তদন্ত শুরু করে, তখন একজনের বাড়িতে পৌঁছায়। তাকে গিয়ে যখন বলা হয় অশ্বিনীর ব্যাপারটা, তখন সে নিজে থেকেই স্বীকার করে নেয় যে হ্যাঁ, অশ্বিনী
আমার সাথেই 1 বছর আগে পালিয়ে গেছিল। 2 মাস আমরা সংসারও করেছিলাম, কিন্তু তারপর তার কি মনে হয় সে আমার সাথে সংসার ভেঙে বেরিয়ে তার বাড়িতে আবার চলে যায়। তো আমি তারপর আর তেমন কোনো খোঁজখবর নিইনি। মাঝে মাঝে ফোন করতাম, সেই ইচ্ছে হলে ফোন ধরতো আর ধরতো না। তো এই সমস্ত কিছুতে আমি বিরক্ত হয়ে জাস্ট 2 মাস আগে বিয়ে করেছি, অ্যারেঞ্জ ম্যারেজ, অ্যান্ড আমি খুব সুখে আছি। আর আমার এখানে অশ্বিনীর সাথে কোনোভাবে দেখা করা, কথা বলার ইচ্ছাও নেই। অ্যান্ড ওর কি হয়েছে সেটা আমি জানি না, আপনারা তদন্ত করে দেখুন। পুলিশ এবার অশ্বিনীর দিদির কাছে যায়, যার নাম হচ্ছে সোয়াতি। সোয়াতি এই পুরো ঘটনাটা শুনে ভেঙে পড়ে। সে বলে যে আমার বোনের কি হলো। এইদিকে তার বোনের বডিটাও পাওয়া যায়নি। তার মানে পুলিশ এটাও ভাবতে পারছে না যে অশ্বিনী মারা গেছে বা তাকে কেউ খুন করে নিয়েছে। এবার সোয়াতি এই সময় পুলিশকে একটা জিনিস বলে, পুলিশকে বলে যে আমার হাজবেন্ড লাস্ট কয়েকদিন ধরে বেশ কনফিউজড, সে ভীষণই বিচলিত আছে। এবার কেন বিচলিত আছে, কি কারণে আছে, সেই ব্যাপারে আমার জান নেই। এবার পুলিশ এই জায়গাটা ভাবে, এবং এই সোয়াতির যে হাজবেন্ড আছে গোবিন্দ, তাকে আগেও তো ইনভেস্টিগেট করেছিল, যেহেতু সে ফ্যামিলি মেম্বার। তাকে আবার ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় যে তোমার শালি অশ্বিনী, তার সাথে তোমার সম্পর্ক কেমন, তার সাথে তোমার কখন দেখা হয়েছে। টোটাল জিনিসটা রাউন্ড টু রাউন্ড মেলানো হয়। তারা দেখার চেষ্টা করে যে এই যে সোয়াতি আছে এবং যে হাজব্যান্ড গোবিন্দ আছে, তাদের মধ্যে কি পারিবারিক সম্পর্ক ভালো। উল্টো দিকে এই গোবিন্দ আর অশ্বিনীর মধ্যে কোনো অবৈধ সম্পর্ক নেই। তো সেই সমস্ত কিছু দেখার পর পুলিশ বুঝতে পারে যে না, এদের মধ্যে কোনো সম্পর্ক নেই। এবার পুলিশ ভাবে যে এই যে অশ্বিনী গায়েব হয়েছে, এই গায়েব হওয়ার পিছনে কোথাও না কোথাও অশ্বিনীর অতীত দায়ী। তো পুলিশ আস্তে আস্তে অতীত ঘাঁটতে ঘাঁটতে তার সেই পুরনো প্রেমিকের কাছে ফিরে যায়, এবং পুরনো প্রেমিককে আরেকটু কড়াভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং সেই কড়াভাবে জিজ্ঞাসাবাদে একটা জিনিস বেরিয়ে আসে যে এই অশ্বিনী আর সেই পুরনো প্রেমিক, তারা টাচ, ভালোবাসা কোনো কিছুই শেষ করেনি। তারা সমস্ত কিছুই লুকিয়ে লুকিয়ে করছিল। এবং জানুয়ারি 5 যে সন্ধ্যায় অশ্বিনী বলে বেরিয়েছিল সে বাজারে যাচ্ছে, সে আসলে গেছিল কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য তার পুরনো প্রেমিকের সাথে। এবং সেই পুরনো প্রেমিকের সাথে সে 2 ঘন্টা মতন একটা হোটেল রুমে কোয়ালিটি টাইম কাটানোর পর তাকে একটা নির্দিষ্ট স্থানে ড্রপ করে দেয়। এবং যখন তার প্রেমিক বলে যে তুমি এখান থেকে বাড়ি যাবে কি করে, তখন সে বলে যে আমাকে নিতে আসবে। এবার কে নিতে আসবে সেই ব্যাপারে তাকে কিন্তু অশ্বিনী কিচ্ছু বলেনি। তো এই ক্ষেত্রে পুলিশ প্রথমবার একটা ক্লু পেল যে কেউ একটা তাকে নিতে এসেছিল। এইবার অশ্বিনীর যে দিদি আছে সোয়াতি, তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে এই অশ্বিনী বাইরে কোথাও গেলে তাকে পিক আপ অ্যান্ড ড্রপের ব্যাপারটাই করতো তার হাজবেন্ড গোবিন্দ। তো যাই হোক, আগে সোয়াতি একবার বলেছিল যে গোবিন্দ বেশ বিচলিত। তো এই জায়গাতে এসে পুলিশ টোটাল ফোকাসটা গোবিন্দের উপর দেবে। ঠিক সেই সময় পুলিশ স্টেশনে একটা ফোন আসে, একটা পুরুষ মানুষের গলা, এবং সেই পুরুষ মানুষের গলা ক্লিয়ারলি পুলিশকে বলছে আর আমি বিয়ে করে নিয়েছি, আপনারা বিনা কারণে সোয়াতিকে খুঁজছেন। এমন জায়গায় আছি পুলিশ আমাদের খুঁজে পাবে না, তো আমাদের খোঁজার চেষ্টা একদমই বন্ধ করুন। তো পুলিশ যখন এই কলটা শোনে, আমরা কি কথা বলতে পারি? কথা বললে আমরা এই ইনভেস্টিগেশন টোটালি বন্ধ করে দেবো। কিন্তু অপর দিকের ব্যক্তি ফোনটাই রেখে দেয়। তো পুলিশের এই কল আসার পরেই আরও সুন্দর হয়ে যায়। তারা ভাবে যে ডাল মে কুছ কালা হে, এবং এইখানে হয়তো অশ্বিনী আর বেঁচেই নেই, তাকে হয়তো মেরে ফেলাই হচ্ছে, এবং পুরো যে তদন্তটা আছে সেটা ঘোরানোর জন্যই এই কর্মকাণ্ডটা করা হচ্ছে। এবার পুলিশ ফাইনালি প্রেমিক, সোয়াতি সবাইকে তদন্ত করেছে, কোনোভাবে কোনো ক্লু পাচ্ছে না। শেষ একটা ক্লুই বাকি আছে, সেটা হচ্ছে গোবিন্দ। এই গোবিন্দের ব্যাপারে যখন খোঁজ খবর নেওয়া হয়, তখন পুলিশ জানতে পারে যে এই গোবিন্দ ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস করে। তার একটা ক্যারাভ্যান আছে, এবং সেই ক্যারাভ্যানে সে ট্যুরিস্ট নিয়ে পুনের সাইডে যত পাহাড়ি এরিয়া আছে সেই সব জায়গায় ট্যুর করায়, এবং সেটাই তার মেইন আর্নিং সোর্স ছিল। তো যাই হোক, গোবিন্দকে ডেকে ভালো মতন জিজ্ঞাসা করা হয়। গোবিন্দ প্রথমে তো বলে যে আমার শালির সাথে আমার দেখা হয়েছিল এই তারিখে। এবার যখন তাকে বলা হয় যে জানুয়ারি 5 যখন তোমার শালি গায়েব হয়েছিল তখন তুমি কোথায় ছিলে, এবার সুনির্দিষ্ট কোনো উত্তর
এই গোবিন্দ দিতে পারছিল না। এবার জানুয়ারি 5 এই গোবিন্দের যে ফোন লোকেশন আছে সেটা যখন ট্র্যাক করা হয় তখন পুলিশ দেখতে পায় অশ্বিনীকে তার এক্স বয়ফ্রেন্ড যেখানে ড্রপ করেছিল সেইখানে তার লোকেশন ছিল, এবং তার সাথে সাথে তার কল ডিটেলসে তারই এক বন্ধুর নাম্বার ছিল, সেই বন্ধুর লোকেশনটাও ওই সেম জায়গাতেই ছিল। তার মানে কোথাও না কোথাও পুলিশ বুঝতে পারে যে জানুয়ারি 5 এই গোবিন্দি তার শালি অশ্বিনীকে সেখান থেকে পিক করেছিল। এবার পিক করার পর কি হয় সেই ব্যাপারে পুলিশ এখনো কিছু জানে না। গোবিন্দকে যত প্রেশার দেওয়া হচ্ছে গোবিন্দ তত বেঁকে বসছে। তো তখন পুলিশ বুঝতে পারে যে গোবিন্দ সহজে খুব একটা কিছু বলবে না, তো তারা সোজা চলে যায় এই গোবিন্দের যে বন্ধু আছে তার কাছে, তাকে অ্যারেস্ট করে নিয়ে আসে, তাকে অনেক রকম ভয় দেখায়। শেষমেশ তার বন্ধু মুখ খুলতে থাকে এবং মুখ খুলেই সে বলে যে স্যার আমি কিছুই জানতাম না, সবটাই গোবিন্দ করেছে। গোবিন্দ আমাকে জাস্ট ফোন করে ডাকে যে একটা প্রবলেমে ফেসে গেছি, আমাকে হেল্প করতে হবে, অ্যান্ড আমি গাড়িতে ওঠা মাত্রই দেখতে পাই গাড়ির পিছনে তার শালি অশ্বিনীর বডি পড়ে আছে এবং তাতে প্রাণ নেই। আমি তাকে জিজ্ঞাসা করলেই সে বলে যে শালি অনেক দিন ধরে আমাকে ব্ল্যাকমেল করছিল, অনেক টাকা আমার থেকে লুটেছে, তো এনাফ ইজ এনাফ, আমি আজকে এই কাজটা সাল্টে দিয়েছি, এইবার তুই আমাকে হেল্প কর এই বডিটা ডিসপোজ করতে। এবং এই জিনিসটা যখন পুলিশ শোনে তখন এই গোবিন্দের যে বন্ধু আছে আর গোবিন্দ আছে তাদের দুজনকে সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়, এবং সেই জিজ্ঞাসাবাদে যে জিনিসগুলো বেরিয়ে আসবে সেখানে মেশানো আছে পুলিশের ব্যর্থতা, ফ্যামিলির ব্যর্থতা এবং তার সাথে সাথে লোভ লালসার একটা অতৃপ্ত কাহিনী। কী ছিল সেই ঘটনা? সেই ঘটনাটা হচ্ছে এইটাই যে এই গোবিন্দ সে তো বিয়ে করেছিল স্বাতীকে, স্বাতীর সাথে তার সম্পর্ক খুব একটা খারাপ ছিল না, মোটামুটি ভালো ছিল, তাদের দুটো সন্তানও ছিল, তো সুখের সংসার। এই সুখের সংসারে মাঝে মাঝেই শালি আসতো, শালির সাথে তার খুব একটা ভালো সম্পর্ক ছিল, হাসি মজাও হতো। কিন্তু হঠাৎই সমস্ত জিনিস একদিন চেঞ্জ হয়ে যায়। একদিন তার শালি অশ্বিনী জানতে পেরে যায় যে জামাইবাবুর কোথাও না কোথাও একটা অবৈধ সম্পর্ক আছে, এবং সেই অবৈধ সম্পর্কের ব্যাপারটা সে কাউকে না বলে চুপচাপ ফলো করছিল। এবং সে আরও জানতে পারে যে তার জামাইবাবু শুধু অবৈধ সম্পর্ক নেই, সে একটা সেকেন্ড ম্যারেজ পর্যন্ত করে ফেলেছে, এবং যেখানে সেকেন্ড ম্যারেজটা করেছে সেই পার্টি বেশ বড় লোক, জামাইবাবু বেশ ভালো মতন টাকা ওখান থেকে লুটছে। আর এই জিনিসটা শালি অশ্বিনী যখন বুঝতে পারে তখন সে তার জামাইবাবু গোবিন্দকে কনফেস করে যে আমি সমস্ত কিছু জানি, সমস্ত ব্যাপার আমি আমার দিদিকে বলে দেবো, তার সাথে সাথে তোমার যে সেকেন্ড ওয়াইফ আছে তাকেও বলে দেবো, তাহলে তোমাদের দুজনের সম্পর্ক কিন্তু থাকবে না, তুমি একা হয়ে যাবে। তো এই ক্ষেত্রে অশ্বিনী ডিমান্ড করে যে তুমি যখন ওখান থেকে লুটছো তাহলে আমাকেও কিছুটা শেয়ার দাও। তো এইভাবে কম কম করে অনেক টাকাই অশ্বিনী কিন্তু তার জামাইবাবুর কাছ থেকে লুটছিল। কিন্তু আস্তে আস্তে ব্ল্যাকমেলিংটা বাড়ছিল, এবং এই ব্ল্যাকমেলিংটা বাড়তে বাড়তে একদিন যখন গোবিন্দ বলে যে তুমি যা খুশি করার করে নাও, সে সত্যি সত্যি করে ফেলে। অশ্বিনী তার ওয়াইফ মানে তার দিদি স্বাতীকে গিয়ে বলে দেয় যে জামাইবাবু সেকেন্ড ম্যারেজ করেছে। অশ্বিনীর দিদি স্বাতী অবাক হয়ে যায়, তাদের মধ্যে ঝামেলা হয়, এবং সেই ঝামেলা কোথাও না কোথাও একটু মিটমাটো হয়ে যায়, কারণ একই সংসারে তো থাকছিল, বা সেই স্বাতীর হয়তো কিছু করার ছিল না, দুটো সন্তান নিয়ে সে কোথায় যাবে। অথবা এটাও হতে পারে স্বাতী ভাবে যে আমার সাথে তো আছেই, সেকেন্ড যে ম্যারেজ করেছে তাকে নাকি শুধুমাত্র টাকার জন্য করেছে, তাহলে দিন শেষে তো আমার কাছেই আসবে, সঙ্গে টাকাও আসবে, তাহলে তো লাভেই লাভ। তো এই ক্ষেত্রে যে কোনো একটা কারণের জন্য স্বাতী সেই ব্যাপারটা নিয়ে চুপচাপ ছিল। কিন্তু এতে যখন বুঝতে পারে অশ্বিনী যে কোনো কাজ হলো না, তখন সে সোজা আরও ব্ল্যাকমেলিংটা বাড়িয়ে দিয়ে বলে যে আমি তোমার সেকেন্ড ওয়াইফকে বলেই দেবো, তুমি আরও টাকা দাও। তো একটা সময় এসে এই গোবিন্দ ডিসাইড করে যে না, একে আর বাঁচিয়ে রাখা যাবে না। তো সে একটা প্ল্যান করে, সে জানতো যে তার শালি তার এক্স বয়ফ্রেন্ডের সাথে এখনও দেখা সাক্ষাৎ করে, কোয়ালিটি টাইম স্পেন্ড করে, তো সেই ক্ষেত্রে তাকে পিক আপ অ্যান্ড ড্রপটাও এই জামাইবাবু করতো। জামাইবাবু গাড়ির মধ্যে থাকতো, তার বয়ফ্রেন্ড যখন চলে যেত তখন গাড়িটা আসতো অ্যান্ড অশ্বিনী সেই গাড়িতে উঠে পড়তো। তো এর মাঝে সেই জানুয়ারি 5 বাড়ি ফেরার জন্য অশ্বিনী যখন সেই গাড়িতে ওঠে, একটা ফাঁকা শুনশান এরিয়াতে গিয়ে এই গোবিন্দ অশ্বিনীর গলা চিপে তাকে হত্যা করে, এবং গলা চিপে হত্যা করে সেই বডিটা পিছনের সিটে রেখে সে গাড়িটা ঘোরাতে থাকে সারা পুনে শহরে। তারপর সে তার বন্ধুকে ফোন করে, বন্ধুকে একবারও বলেনি যে পিছনে আমি একটা বডি রেখেছি,
তার বন্ধু আসে, দুজনে দেখে অবাক হয় এবং দুজনে নেক্সট 2 দিন ধরে ওই গাড়িটা পুনে শহরে নানানবার চক্কর মারছে, যাতে পুলিশ কোনো বুঝতে না পারে যে এই গোবিন্দ সে বাড়িতে বসে আছে। পুলিশকে সে দেখাচ্ছে যে আমি ব্যস্ত আছি কাজে, কিন্তু সে কোনো ট্যুরে ব্যস্ত ছিল না, সে ব্যস্ত ছিল তার শালীর মৃতদেহ নিয়ে পুনে শহরে ঘোরাতে। তো পুনে শহরটা 2 দিন ঘোরার পর তারা ডিসাইড করে যে পুনে থেকে বেরিয়ে 2 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, জঙ্গল মতন, সাইডে পাহাড়ও আছে। তো সেইখানে এই বডিটাকে গর্ত করে পুঁতে দেওয়া হবে। সেই মোতাবেক 7 জানুয়ারি একদম আর্লি মর্নিং এই বডিটা ওখানে পুঁতে দেওয়া হয় এবং পুঁতে দিয়ে তারা ভাবে যে পুঁতে দেওয়া হলেও যেহেতু এই কবরটা শক্তপোক্ত না, এখান থেকে গন্ধ বেরোবে, আশেপাশের কোনো লোক যদি এখানে চলে আসে তাহলে বিপদ হবে। পুলিশ যদি এত তাড়াতাড়ি বডিটার সন্ধান পেয়ে যায় তাহলে আমার উপরও সন্দেহ আসতে পারে। তো সেই ক্ষেত্রে তারা প্ল্যান করে যে একটা পথ কুকুরকে মেরে ওই বডিটার যেখানে কবর দেওয়া হয়েছিল তার উপরে রেখে দেওয়া হবে। তো সবাই এসে দেখে ভাববে যে এই কুকুরটা মারা গেছে, তো তার শরীর থেকে সেই পচা গন্ধটা বেরোচ্ছে। তো মানুষ এই জিনিসটাতে আর ইন্টারেস্ট দেখাবে না এবং এইভাবে আস্তে আস্তে ওই জায়গার ওই ব্যাপার ওই খুনটা কভার হয়ে যাবে। গোবিন্দর এই প্ল্যানটা প্রাথমিকভাবে তো সাকসেস হয়ে গেছিলো, কিন্তু যখন এই গোবিন্দ দেখতে পায় যে পুলিশ জানতে পেরে গেছে তার এক্স বয়ফ্রেন্ডের ব্যাপারে এবং তদন্তটা কোথাও না কোথাও তার দিকে ঘুরছে, তখন সে তার বন্ধুকে দিয়ে পুলিশ থানাতে ফোন করায় যে অশ্বিনী প্রেম করে পালিয়ে গেছে, সেখানে সে শুকিয়ে আছে, তার যেন কোনো খোঁজখবর না রাখা হয়। আর পুলিশ ঠিক এই কলটাকেই সব থেকে বড় হাতিয়ার হিসেবে বার করে তদন্তটাকে আবার নতুনভাবে শুরু করে এবং সেইখানেই আসে ব্রেক থ্রু। পুলিশ যখন এই কেসটায় নানান জনের কাছে জিজ্ঞাসাবাদ করছে, মাঝে মাঝে একটু ঢিলেমিও দিচ্ছে, ঠিক সেই সময় সুযোগ বুঝে পুনের থেকে 2 কিলোমিটার দূরে যেইখানটাতে এই অশ্বিনীর বডিটা পোতা হয়েছিল সেখান থেকে তুলে পুনে থেকে বেশ খানিকটা দূরে সোলাপুর বলে যেখানে তার গ্রামের বাড়ি আছে, সেই গ্রামের বাড়িতে এই বডিটা নিয়ে গিয়ে তাকে ওখানে পোড়ানো হয়। পোড়ানোর পর যেটুকু অংশ যা ছিল সেগুলো কিছুটা নদীতে ভাসিয়ে দেওয়া হয়। তো এইভাবে বডিটা পুরো ডিসপোজ করা হয়। এই সমস্ত কর্মকাণ্ড করার পর জানুয়ারি 5 থেকে 40 দিন কেটে যায়। পুলিশ নানানভাবে তদন্ত করছে এবং করে শেষমেশ তারা ফেব্রুয়ারি 14 ভালোবাসার দিনে শালী জামাইবাবুর ভালোবাসার জামাইবাবুকে অ্যারেস্ট করে, তার সাথে সাথে তার বন্ধুকেও অ্যারেস্ট করে। তো এই ঘটনাটা 2017 সালে ছিল। এই কেসটা কোর্টে ওঠে, কোর্টে ট্রায়াল হয়, জামাইবাবু এবং সেই বন্ধুর আজীবন কারাবাসের সাজা ঘোষণা করা হয়। তারা হাইকোর্টে আবার অ্যাপিল করেছে। তো এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনা। এইরকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের ঘটনাটা যদি আপনাদের প্রভাবিত করে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।